করছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল যে কনভার্সন তাদের হচ্ছে একটা রেজুলেশন দেখতেছিলাম, রিপোর্ট দেখতেছিলাম। আজকে হচ্ছে আমরা ডিজিটাল টু অ্যানালগের একটা কনভার্সন দেখব। সো এইখানে ডিজিটাল টু অ্যানালগ বলতে কি বোঝায়, যে আমাদের যে কম্পিউটার, সেই কম্পিউটারটা ডিজিটাল সিস্টেমে কাজ করে। সেখান থেকে আমাদের যে ডিভাইসগুলো থাকে বা সেন্সরগুলো থাকে ওগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেমে কাজ করতে পারে। এখন আমাকে যদি ডিভাইসটাকে সেন্সরে বা কোনো একটা কম্পোনেন্টসে যদি ভ্যালু পাস করতে হয়, তখন আমাকে কি করতে হবে, যেহেতু অ্যানালগ সেন্সর বা অ্যানালগ কম্পোনেন্টস, সো আমাকে অ্যানালগ সিগন্যাল পার করতে হবে। আমি কিন্তু ডিজিটাল সিগন্যাল তখন পার করলে বা ডিজিটাল সিগন্যাল সেন্ড করলে সে কিন্তু ঠিকমতো ডেটা পাবে না বা বুঝতে পারবে না। সো এইখানে ওই কাজটা করা আছে, যার একটা পপুলার টেকনিক হচ্ছে আমরা একটু দেখব। সো এখানে বলা হচ্ছে ইফ ইউ আর প্লে টু রেকর্ডিং ব্যাক থ্রু দ্য স্পিকার। সো আপনি একটা মাইক্রোফোন দিয়ে কিছু একটা রেকর্ড করলেন, সেটা কি হইলো, অ্যানালগ সিগন্যাল ছিল, এই আসতে অ্যানালগ সিগন্যাল ছিল, অ্যানালগ থেকে কনভার্ট হয়ে সেটা কি ডিজিটালে গিয়ে আপনার কম্পিউটারে বা সিস্টেমে হচ্ছে এটা স্টোর করা আছে। দেন আপনি আবার কি করতে চাইলেন, আবার হচ্ছে এটা স্পিকার শুনতে যাচ্ছেন, তাহলে আপনাকে কী করতে হবে, যেহেতু স্পিকার সে কী করে, সে অ্যানালগ সিগন্যালে কাজ করে, তখন আপনাকে কী করতে হবে, আবার ওই ডিজিটালটাকে অ্যানালগে কনভার্ট করতে হবে। এখন এখানে আমাদের মেইন গোল কি, গোল হচ্ছে ওই যে ফার্স্টে যে অ্যানালগ যেটা মাইক্রোফোন থেকে আসছে ওইটা, আর ডিজিটালে যেটা হচ্ছে স্পিকারে যাচ্ছে এইটা যাতে কাছাকাছি থাকে। কাছাকাছি থাকে বলতে একদম অ্যাকুরেট থাকলে তো বেস্ট, আর যদি অ্যাকুরেট নাও থাকে কিন্তু একটু যাতে এদিক সেদিক থাকে, যাতে সেম ডেটাই পাস হয়। এমন যাতে না হয় যে আমি ওইখানে বললাম হচ্ছে এ, এখানে চলে আসলো ই, এরকম যাতে উল্টাপাল্টা না শোনায়। দেন বলতেছে দ্য ডিএসি উড পারফর্ম দ্য সেম বেসিক স্টেপস ইন রিভার্স। সো ডিএসি হচ্ছে বেসিক স্টেপস যেগুলো আছে ওগুলো আবার রিভার্স ওয়েতে পার করবে, যেগুলো হচ্ছে আমরা অ্যানালগ টু ডিজিটালে দেখে আসছিলাম, ওইটাই এবার রিভার্স ওয়েতে হচ্ছে করবে। With accurate measurements and a fast sampling rate, the restored analog signal can be nearly identical to the original sound wave. So যখন এই কনভার্সনটা হবে অ্যান্ড স্যাম্পলিং রেটটা যখন ভালো হবে, তখন কি হবে, এই যে যেই সিগন্যালটা আমরা হচ্ছে মাইক্রোফোন থেকে নিয়ে আসছিলাম, আমাদের কম্পিউটার সেফ ছিল, ওই মাইক্রোফোনের সিগন্যালটাই যাতে এইখানে ক্লোজ হয়, একদম অরিজিনাল যে সাউন্ডটা আছে ওইটার সাথে যাতে একদম ক্লোজ হয়, যাতে ডিফারেন্টটা কম হয়। সো এই ডিজিটাল টু অ্যানালগের একটা হচ্ছে সিস্টেম আছে বা টেকনিক আছে, যে টেকনিকটার নাম হচ্ছে পালস উইড মডুলেশন। এই টেকনিক কীভাবে কাজ করে ওইটা হচ্ছে আমরা একটু দেখব। সো পালস উইড মডুলেশন ইজ আ টেকনিক ফর গেটিং ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। ডিজিটাল কন্ট্রোল ইজ ইউজ টু ক্রিয়েট আ স্কোয়ার ওয়েভ, আ সিগন্যাল উইচ বিটুইন অন অ্যান্ড অফ। সো আমরা অলরেডি জানি যে ডিজিটাল সিগন্যাল কি, জাস্ট এরকম একটা স্কোয়ার হয়, এখানে 0 এখানে 1 এরকম রেশিও করে আমরা হচ্ছে ক্যালকুলেশনগুলো কমপ্লিট করি, just on or off. So this on off pattern can simulate voltage in between full 5 volts and 0 volts by changing the portion of the time the signal spends on versus the time that signal spends off. So এখানে বলতেছে অ্যাকচুয়ালি যে এইখানে যদি আমি এই ডিজিটাল সিগন্যালগুলো পার করি, সো আমার যদি একটা ভোল্টেজ রেশিও থাকে সিস্টেমের, সো সে কী করতে পারে, হয় 0 থেকে 5 ভোল্টের যদি রেশিও থাকে, সো এর মধ্যে মেজারমেন্ট করে হচ্ছে সে কী করতে পারে, একটা সিগন্যাল হচ্ছে আমাকে জেনারেট করবে, যেটার একদম লোয়েস্ট ভ্যালু হবে 0, অর্থাৎ অফ হবে 0-তে, আর অন হবে হচ্ছে 5 ভোল্টে। এর মধ্যে হচ্ছে একটা সে রেঞ্জ করে কাজ করবে। এইখানে কি হবে, টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। ধরেন এইখানে আসলো, এখানে 0ই আছে, তারপরে এখানে হয়তো আবার 5 ভোল্ট, আবার 0, এরকম। সো টাইমের উপর ব্যালেন্স করে কি হবে, এটা চেঞ্জ হবে। দ্য ডিউরেশন অফ অন টাইম ইজ কল্ড পালস উইড। সো এই যে পালস উইড, অর্থাৎ কতটুক পর্যন্ত আমি ডিজিটাল বিট পাচ্ছি, কত টাইম পর্যন্ত পাচ্ছি, এই টাইমগুলোকে আমি বলতেছি হচ্ছে পালস উইড। সো এক একটা পালস, অর্থাৎ একটা বিট পেতে আমার যেই টাইমগুলো লাগতেছে ওগুলো একটা আমি পালস উইড বলতেছি, আর টোটালটাকে আমি হচ্ছে যে অন টাইমটা আছে সেটাকে আমি পালস উইড বলতেছি। টু গেট ভ্যারিং অ্যানালগ ভ্যালুজ ইউ চেঞ্জ অর মডুলেট দ্যাট পালস উইড। সো আমাদের এই অ্যানালগের ভ্যালু অনুযায়ী পালস উইডটা কি মডুলেট হবে, কোনো সময় এইটার পরে একটা বিট পাবো, কোনো সময় অল্প একটুতেই বেশি বিট পেয়ে যাবো, এইটা হচ্ছে গিয়ে আমাদের ডিপেন্ডস করে। নেক্সট বলতেছে ইফ ইউ রিপিট দিস অন অফ প্যাটার্ন ফার্স্ট এন আপ উইথ এ এলইডি ফর এক্সাম্পল, দ্য রেজাল্ট ইট ইজ অ্যাজ সিগনাল ইজ স্টেডি ভোল্টেজ বিটুইন 0 to 5 ভোল্ট কন্ট্রোলিং দ্য ব্রাইটনেস। সো এইখানে ওই যে একটা কনসেপ্ট বলছিলাম যে ব্রাইটনেস কন্ট্রোলিংয়ের কাজটা আমরা কীভাবে করি, আমরা কি করি, অন অফের এই প্যাটার্নটা যদি এত ফাস্টলি আমরা কন্ট্রোল করতে পারি যাতে সেটা 5 ভোল্ট টাচ করার আগেই আপনি অফ করে দিচ্ছেন, তাহলে সে কী করতে পারে, ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারে। সে একটা রেঞ্জের মধ্যে থাকে 0 থেকে 5-এর মধ্যে,
এই রেঞ্জে থেকে সে হচ্ছে ব্রাইটনেসটা কন্ট্রোল করে। সো আমি 0 থেকে 5 হওয়ার জন্য যে একটা বেসিক টাইম আছে, ধরেন আমার 0 থেকে 5 ভোল্টে আমার সিস্টেমটা রান করার জন্য অ্যাটলিস্ট 1 সেকেন্ড টাইম লাগে, বাট আমি কি করলাম 0.5 সেকেন্ডেই এটা হচ্ছে অফ করে দিলাম এই সিস্টেমটা। তাহলে কি হবে, 0.5 সেকেন্ডে সে হচ্ছে ভোল্টেজ টাচ করার জন্য বাল্বটা কি এলইডিটা জ্বলবে, ওই পর্যন্ত যেতে যেতে আপনি আবার অফ করে দিয়েছেন। তার মানে এলইডিটা 50% টাইম পর্যন্ত ইলেকট্রিসিটি পাওয়ার পরেই অফ হয়ে যাচ্ছে, কারণ তার ফুললি লাইট দেওয়ার জন্য অ্যাটলিস্ট 1 সেকেন্ড টাইম লাগে। সো সে ভোল্টেজ পুরোপুরি পাওয়ার আগে আপনি অফ করে দিচ্ছেন। সো এই যে প্যাটার্নটা আপনি বারবার কন্টিনিউ করতেছেন, অ্যান্ড তখন আপনার কাছে মনে হচ্ছে আপনি লাইটটা কন্ট্রোল করতেছেন, বাট আপনার কাছে কন্ট্রোলিং পাওয়ার আছে দুইটাই, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। এক্সট্রা করে মিড লেভেলে কন্ট্রোলিং পাওয়ার নাই, বাট ওইটা আপনি জেনারেট করতেছেন টাইম ব্যালেন্স করে। সো আমাদের যত কন্ট্রোলিং দেখেন, যত হচ্ছে ফ্যান দেখেন, সবগুলোই কিন্তু সেম ওয়েতে কাজ করে, লাইট ফ্যান যা আছে সব কিছুই অন অফের একটা কন্ট্রোলিং ব্যালেন্স প্যাটার্ন করে। এই জন্যই দেখবেন অনেক সময় অনেকে বলে যে লাইট ব্রাইটনেস কমা রাখলে বেশি ইলেকট্রিসিটি যায়, তারপর অনেক সময় বলে যে ফ্যান আস্তে ঘুরাইলে হচ্ছে ইলেকট্রিসিটি বেশি যায়। এটা হচ্ছে এই কারণেই যে সে ওই যে অন অফের প্যাটার্নটা অনেক রিপিট করতে হইতেছে। বাট যদি আমি জাস্ট 5 ভোল্টে দিয়ে রাখতাম তাহলে কি শুধুমাত্র অন থাকতো, সো এত প্যাটার্ন রিপিট করা দরকার হতো না, একটা স্টেডি ভোল্টেজ চলে যেত। বাট এখানে যেহেতু একটা প্যাটার্ন ফলো করতে হচ্ছে, আমার মেশিনে কিন্তু সিস্টেমে বেশি কাজ করা লাগতেছে। আচ্ছা, আরডিনো উনো ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন রেজলিউশন ইজ 8 বিট, সো 8 বিটে কাজ করে আরডিনো উনো। আচ্ছা, এখন আসি ডিউটি সাইকেল কি জিনিস। এই ডিউটি সাইকেল ইজ দ্য ফ্র্যাকশন অফ ওয়ান পিরিয়ড হুইচ আ সিগন্যাল অর সিস্টেম ইজ অ্যাক্টিভ। তার মানে একটা সিগন্যাল যে অ্যাক্টিভ থাকে তার যে ডিউরেশনটা, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে এইখানে আমার একটা সিগন্যাল জেনারেট হচ্ছে কতটুকু, ধরেন এটার ক্ষেত্রে চিন্তা করেন যে এই টোটালটা হচ্ছে একটা ডিউটি সাইকেল এরকম করে। সো এইটাতে আপনি একটা সিগন্যাল পাবেন, এই টাইম রেশিওতে আপনার সিস্টেম আপনাকে একটা সিগন্যাল দিবে, বা আপনি যেই সিগন্যালটা পাচ্ছেন ওইটার একটা বিট আসবে, তারপর এই টাইম সাইকেলে। সো এরকম করে ডিভাইড করা আছে, এই টোটালটাকে এক একটাকে আমি বলতেছি হচ্ছে ডিউটি সাইকেল। সো একটা ডিউটি সাইকেল আমি একটা বিট পাচ্ছি, আরেকটা ডিউটি সাইকেল আরেকটা, এরকম করে। So duty cycle is commonly expressed as a percentage of a ratio or a ratio. So এই যে ডিউটি সাইকেল বলতেছি যেটা হচ্ছে একটা টাইম পিরিয়ডের ফ্র্যাকশন ভ্যালু, সে আবার কি করতেছে একটা পার্সেন্টেজ ভ্যালু দিচ্ছে। কার পার্সেন্টেজ ভ্যালু দিচ্ছে এটা একটু দেখি। A period is the time it takes for a signal to complete an on-off cycle. তার মানে একটা পিরিয়ড, যে পিরিয়ডটা হচ্ছে কি অন অফ সাইকেলটা কমপ্লিট করবে, আর এর মধ্যে এই ডিউটি সাইকেলের যে ভ্যালুটা আছে, যে রেশিও, তার উপর ডিপেন্ডস করে একটা আমার সিগন্যাল জেনারেট হবে। সো এটাকেই হচ্ছে আমরা বলতেছি। সো ডিউটি সাইকেল কি বোঝা গেছে যে আমার যে টোটাল টাইম পিরিয়ডটা আছে অন অফের, ধরেন আমার টোটাল টাইমের জন্য আমি লাইটটা অন রাখলাম ধরেন 5 সেকেন্ড। সো 5 সেকেন্ড আমার পুরোটা হচ্ছে গিয়ে কি পিরিয়ড, যে আমার হচ্ছে এত পিরিয়ড পর্যন্ত আমার এই সিস্টেমটা অন থাকবে। এর মধ্যে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো আমি রাখতেছি এক একটা স্টেপ পর এক একটা সিগন্যাল আসতেছে, ওই যে ইকুয়ালি ডিভাইডেড, ওগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডিউটি সাইকেল। সো এই যে ইকুয়ালি ডিভাইডেড এগুলোকে এক একটা বলতেছি ডিউটি সাইকেল, আর টোটালটাকে বলতেছি এত পিরিয়ড। সো 5 পিরিয়ড পর্যন্ত এটা অন আছে। আরেকবার, আচ্ছা, ডিউটি সাইকেল দেখেন কি বলতেছি, ইজ দ্য ফ্র্যাকশন অফ ওয়ান পিরিয়ড ইন হুইচ আ সিগন্যাল অর সিস্টেম ইজ অ্যাক্টিভ। সো সিস্টেমটা যদি 5 সেকেন্ড অ্যাক্টিভ থাকে, সো আপনি একটা লাইট অন করে রাখছেন, একটা সিস্টেম 5 সেকেন্ড অন করে রাখছেন, ওই সিস্টেমটা যদি 5 সেকেন্ড অন থাকে, তার যে কমনলি ডিভাইডেড ফ্র্যাকশন ভ্যালুগুলো, অর্থাৎ তাকে আপনি কি 1 সেকেন্ড পর একটা করে জেনারেট করতেছেন বিট। সো 1 সেকেন্ড পর যে সাইকেলগুলো মানে পিরিয়ডগুলো বলতেছেন ফ্র্যাকশন পিরিয়ড, এই পিরিয়ডগুলোকে বলতেছে হচ্ছে ডিউটি সাইকেল। আর এই ডিউটি সাইকেলের একটা রেশিও আছে, সে কত বিট জেনারেট করবে, সে কি ফুল বিট দিবে না হাফ বিট দিবে না কন্ট্রোলিং করতেছেন, এই জেনারেশনটাকে আমরা বলতেছি হচ্ছে রেশিও দিয়ে বুঝাচ্ছে। এটা একটু পরে আমরা একটা ডায়াগ্রাম দেখলেই বুঝবো। সো এটা হচ্ছে একটা পার্সেন্টেজ দিচ্ছে ডিউটি সাইকেলের ভিতরে যে আমি কত রেশিও রাখতেছি, অ্যান্ড দেন টোটাল যে অন অফ প্যাটার্ন, অর্থাৎ সিস্টেমটা যখন অন আছে টোটালটাই তো অন অফ প্যাটার্ন, এই টোটালটাকে আমি বলতেছি হচ্ছে একটা পিরিয়ড। সো পিরিয়ড হচ্ছে টোটাল টাইম যতক্ষণ পর্যন্ত আমার সিস্টেম অ্যাক্টিভ, তার ফ্র্যাকশন ভ্যালুগুলো হচ্ছে ডিউটি সাইকেল, আর ডিউটি সাইকেলের একটা রেশিও আছে, যে রেশিওর উপর ডিপেন্ডস করে আমি বুঝতে পারি আমার বিটটা কতটুকু হবে। সো এখন হচ্ছে আমরা একটু ডিউটি সাইকেলের রেশিওতে চলে আসি। রেশিও দেখেন, ফার্স্টে যখন ডিউটি সাইকেল আছে 0%, তখন দেখেন আমার সিস্টেমটাতে কোনো সিগন্যাল নাই, কারণ কি একটা ডিউটি সাইকেলের পার্সেন্টেজ দেওয়া আছে 0, তার মানে ডিউটি সাইকেলের মধ্যে কোনো বিটস নাই, 0% বিটস। তারপরেরটাতে আসি 25% ডিউটি সাইকেল। সো আমার যে ডিউটি সাইকেলগুলো আছে, ডিউটি সাইকেল তো মনে আছে টোটাল পিরিয়ডটাকে যখন আমি এই ডিভাইড করে ফেলতেছি, এটা হচ্ছে ডিউটি সাইকেল। সো এইখানে বলতেছে 25% ডিউটি সাইকেল, তার মানে
এই ডিউটি সাইকেলের 25% সে হচ্ছে অ্যাক্টিভ থাকতেছে এই সিগন্যালটা। তার মানে আমার এই যে আগে যেমন ধরেন এটা একটা ডিউটি সাইকেল, এটা একটা ডিউটি সাইকেল এরকম ধরতাম, তার 25% হচ্ছে এখন সে অ্যাক্টিভ থাকবে, ধরেন 25% অ্যাক্টিভ, বাকিটা ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে একটা ডিউটি সাইকেল। নেক্সটে আবার কি হবে, আবার 25% অ্যাক্টিভ থাকবে, তারপরে আবার টোটালটা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেট, তারপরে আবার কি হবে 25% অ্যাক্টিভ, তারপরে বাকিটা ডিঅ্যাক্টিভেট। সো ডিউটি সাইকেলে 25% মানে যে এই যে আমি ডিউটি সাইকেলগুলোকে ডিভাইড করলাম তার 25% হচ্ছে অ্যাক্টিভ থাকবে। সো এই টোটালটা 25% যতটুকু হয়, এটা আপনারা ডায়াগ্রাম যদি আঁকতে বলা হয় নিজেরা একটু জাস্ট অ্যানালাইসিস করে একটু 25% এটা জাস্ট একটা চোখের ইয়েতে লিখে দিবেন। সো 25% এটা অ্যাক্টিভ, বাকি সময় ইনঅ্যাক্টিভ, আবার 25% অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, 25% অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে আমার 25%। যখন আমি 50% চলে যাচ্ছি তখন কী হবে, ডিউটি সাইকেল যে পিরিয়ডটা আছে তার 50% অ্যাক্টিভ অবস্থায় থাকবে বা হাই ভোল্টেজে থাকবে। সো এই যে 50% হাই ভোল্টেজ, তারপর হচ্ছে লো ভোল্টেজ, 50% হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, ডিউটি সাইকেলের 50% হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। দেন 75 যদি বলতো, ডিউটি সাইকেলের যে টাইম পিরিয়ড আছে ওইটার 75% হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়, তারপরে হচ্ছে ইনঅ্যাক্টিভ। মানে অ্যাক্টিভ মানে বলতে বোঝাচ্ছি অন অবস্থায় আছে। অন মানে কি 5 ভোল্ট, আর অফ মানে কি 0 ভোল্ট। সো অন অবস্থায় আছে এরকম। আর লাস্টে হচ্ছে কি 100%, তার মানে সবসময় অন থাকবে, এক সময় হচ্ছে অফ হবে না। সো আমরা যদি জেনারেল সেন্সে চিন্তা করি, এটা মানে কি অন, সরি অফ, যে কোনো ভোল্টেজ নাই, এটা মানে হচ্ছে টোটাল অন, কোনো আমি কন্ট্রোলিং করতেছি না। বাস মাঝখানেরগুলো কি আমি হয়তো এলইডির ক্ষেত্রে চিন্তা করলে ব্রাইটনেস কন্ট্রোল করতেছি, ফ্যানের ক্ষেত্রে চিন্তা করলে তার হচ্ছে মোটরের পাওয়ার আমি কন্ট্রোল করতেছি, এইরকম। এটা কিভাবে করতেছি, কতটুকু পার্সেন্টেজ আমি অন রাখতেছি, যে আমার 5 সেকেন্ড লাগে একটা টোটাল বিট জেনারেট হতে, তার মধ্যে হয়তো আমি 1 সেকেন্ড অন রাখলাম, বাকিগুলোতে অফ করে রাখলাম। সো এই সিস্টেমটা হচ্ছে আমার কি অন অফ প্যাটার্নটা, যেটা হচ্ছে আমি ব্রাইটনেস বা কোনো কিছু কন্ট্রোলিং করি। কে কোশ্চেন করলেন? হ্যাঁ, না কোনো অফ আসবে না, আপনি ফুল অন করে রাখছেন। 100% ডিউটি সাইকেল মানে অলওয়েজ অন, যতক্ষণ পর্যন্ত সিস্টেম অ্যাক্টিভ ছিল ততক্ষণ পর্যন্ত অন আছে। সিস্টেম অ্যাক্টিভ মানে কি, আপনি যদি এলইডির ক্ষেত্রে চিন্তা করেন, আমার এখানে ইলেকট্রিসিটি আছে মানে সিস্টেম অ্যাক্টিভ। সো আমাদের সিস্টেমগুলো কি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে না। ইনঅ্যাক্টিভ কখন হয়, যখন ইলেকট্রিসিটি চলে যায়, তখন আপনি চাইলে অন অফ করতে পারেন না। আদারওয়াইজ বাকি সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকে। আর ওই অ্যাক্টিভের সময় আমি কি থাকি, যদি আমি সুইচ অফ করে রাখি তার মানে হচ্ছে আমি 0 ভোল্টেজ দিয়ে রাখছি সবসময়, তার মানে সবসময় 0%। আর যদি আমি অন করে দিই তার মানে হচ্ছে 5%। আর এখানে যদি ব্রাইটনেস কন্ট্রোলিং করার সিস্টেম থাকে, ওইটা হয়তো এরকম কোনো একটা প্যাটার্ন ফলো করে। সো এটা ডিপেন্ডস করে আপনার কম্পোনেন্টসটা কী, বা তারা কীভাবে এটা প্রোগ্রাম করে রাখছে ব্রাইটনেস কন্ট্রোলিংয়ের জন্য। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে আমরা একটু পরে একটা ম্যাথের মাধ্যমে দেখব। আচ্ছা, এখন দেখব। সো এইখানে অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগের একটা হচ্ছে সিমুলেশন করা হয়েছে। এটা হচ্ছে প্রোটিয়াস নামে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার আছে, ওটাতে আমরা অ্যান্ড্রয়েড বসায় কিছু মানে এখানে সিমুলেট করতে পারি, কোনো একটা সিস্টেম বানাতে পারি। এটা আমাদের হার্ডওয়্যার বেস করা না, সফটওয়্যার বেসে করতে পারি, প্রোটিয়াস। সো এটাতে হচ্ছে একটা কম্পোনেন্টস অ্যাড করতেছে, কনভার্টার অ্যাড করে যে সিগন্যালটা জেনারেট করা দেখতেছে, যে এখানে ডিউটি সাইকেল কত আসে, এইটার একটা জাস্ট ডায়াগ্রাম দেওয়া আছে। আর এখানে অলরেডি বলছে যে এই যে পালস উইথ মডুলেশন যে কাজগুলো করে, তারা যে কনভার্সনটা করতেছে, এইটা এই পিনগুলোর মাধ্যমে করবে। মানে এই সাইনটা হচ্ছে টিল্ট সাইন বলি আমরা, টিল্ট। সো এই সাইন সহ যে পিনগুলো আছে, ওই পিনগুলাই অ্যাকচুয়ালি কনভার্সনটা করতে পারবে, এছাড়া আর কোনো পিনগুলো কনভার্সন করতে পারবে না। অর্থাৎ পালস উইথ মডুলেশন যে টেকনিকটা আমরা দেখলাম, যে ডিউটি সাইকেল কি করে, একটা অ্যানালগ সিগন্যালকে ব্যালেন্স করার জন্য কি পার্সেন্টেজ করে কি কন্ট্রোলিং করতেছে। সো ওইটা করতে পারে কীভাবে, এই যে টিল সাইনগুলোর পিন আছে ওই পিনগুলো করতে পারে, আদারওয়াইজ অন্যগুলো আরডিনো উন্নতে করতে পারে না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের এই ডায়াগ্রামের মধ্যে থেকে আমাদের একটু কিছু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন কি দেখেন, ইন দ্য মাইক্রো কন্ট্রোলার 12 বিট ডিজিটাল টু অ্যানালগ রেজুলেশন ইজ সেট। তার মানে হচ্ছে 12 বিট মানে হচ্ছে কি ডিজিটাল টু অ্যানালগ সেন্সর, তার মানে কনভার্সনের স্যাম্পলিং রেট বা যেটাই বলি সেটা কী হবে, 2^12 হবে না? এটা কত আছে, 4096 দেখেন তো। আচ্ছা, এই রেজুলেশনটা আমার সেট করা আছে। ডিউরিং দ্য ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন প্রোগ্রামিং ইউ হ্যাভ কল্ড অ্যানালগ রাইট 1024। আচ্ছা, এখন এইটা বোঝার আগে আমরা একটু ডিউটি সাইকেলে আবার ব্যাক করি। ডিউটি সাইকেলের এখানে কি বলছে দেখেন, আমার এইখানে আরডিনো কত রেজুলেশন আছে, 8 বিট, তার মানে 0 থেকে 225। তার মানে
এখন আমাকে এই 0 থেকে 225 এর মধ্যে আমার বিটটাকে ক্যালকুলেট করতে হবে। সো যখন আমরা হচ্ছে এখানে 0% ডিউটি সাইকেল দিচ্ছি তখন আমার অ্যানালগ রাইট 0 হচ্ছে। 0 কীভাবে হচ্ছে, 0% নিচ্ছি, 225-এর 0% নিচ্ছি, 255-এর 0% যখন নিচ্ছি তখন 0% হচ্ছে। অ্যাকচুয়ালি 256 হয় 0 থেকে 255 হলে, টোটাল 256 কাউন্ট হবে। সো এটার 0% হচ্ছে গিয়ে সে অন রাখতেছে। সো এই কারণে অ্যানালগ রাইট হচ্ছে 0। যখন 25% আসতেছি তখন কি হচ্ছে, 256-এর 25% এইটা হচ্ছে নিচ্ছে, যেটার ভ্যালু আসে দেখবেন 64, এইটা ভ্যালু আসতেছে অ্যানালগ রাইট। সো আসলে কি হচ্ছে, আমার যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে যে স্যাম্পলিং রেটগুলো আমি করে রাখছি, আমার সিস্টেমের স্যাম্পলিং রেট কত বলছে আমি দেখেন, এখানে যে রেজুলেশন আছে 0 থেকে 255 সরি। সো এর মধ্যে হচ্ছে আমি সবগুলা সিগন্যালগুলোকে জেনারেট করতে হবে। অর্থাৎ আমার যদি সিগন্যাল থাকে অ্যানালগ, ধরেন ডিজিটাল যদি এরকম থাকে, তো ওইটাকে আমি অ্যানালগ কনভার্ট করলে 0 থেকে 255-এর মধ্যে কনভার্ট করে এরকম কিছু একটা নিয়ে আসবো। আমার তো টার্গেট এটাই, এর বাইরে যাওয়ার কোনো চান্সেস নাই। সো আমাকে তখন অ্যানালগ রাইটটা বুঝতে হবে যে আমার যখন 25% হচ্ছে তখন আমি কিভাবে নিয়ে আসতেছি। সো আমার বিটটা যদি 25% থাকতেছে ডিউটি সাইকেলে, তখন আমি কি করতেছি, অ্যানালগ যে সিগন্যাল হবে তার ভ্যালু বের করতেছি। এই টোটালটার ভ্যালু কত আছে, 256 কাউন্ট, এটা যদি 25 করি তাহলে 64, তার মানে আমার স্যাম্পলিং রেটের 0 থেকে যে 64 হবে আমার সিগন্যালটা হবে 64। বুঝতে পারছেন? সো অ্যানালগ সিগন্যালটা তখন স্যাম্পলিংয়ের 64-এ যাবে। তারপরে যখন আরেকটু বাড়বে 50-তে যাবে তখন কি হয়ে যাবে, 50% মানে কি, এইটা 128 মনে হয় আসে, 127। সো 127 যদি আসে তাহলে কি করবে, সেই স্যাম্পলিং রেট কি 127 ধরেন এখানে, সে নেক্সট টাইম হচ্ছে 127-এ যাবে। এইরকম করে সিগন্যালটা জেনারেট হবে। সো যখন ডিজিটাল থেকে আমি অ্যানালগে আসতেছি সে কিন্তু এইভাবে স্যাম্পলিং রেট দেখে 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 কনভার্টটা হবে। এখন এইখানে এই 50% বলতে আমরা কীভাবে বোঝাচ্ছি, কারণ আমার যে কন্ট্রোলারটা আছে এখানে কন্ট্রোলারে বলা আছে হচ্ছে 0 থেকে 255, অথবা এইটার বিট আসে হচ্ছে 8 বিট, 8 বিট মাইক্রো কন্ট্রোলার, 2 টু দি পাওয়ার 8 দিয়ে দেখবেন 256 আসে মেবি। সো আমাকে দুইটা জিনিস বলা থাকতে পারে, একটা বলা থাকতে পারে রেজুলেশন 0 থেকে 255 আছে, অথবা বলা হতে পারে যে আপনার যে এখানে ডিজিটাল টু অ্যানালগ যে কনভার্টারটা আছে তার বিট হচ্ছে 8 বিট, সে হচ্ছে এটা ক্যারি করতে পারে বা 8 বিট নিয়ে সে কাজ করে। সো তখন আমরা এইভাবে করব। নেক্সট আছে 75%, তখন কি করতে হবে, ওই যে 256-এর 75% করব, 191 আসে, ওইটা আমরা হচ্ছে বসাই দিব অ্যানালগ রাইটে। তার মানে 75% যদি আমার সিগন্যাল চলে আসে তাহলে স্যাম্পলিং রেটের ওই যে ওইখানে কি আসবে 191-এর মধ্যে হচ্ছে আমার লিমিটেশনসটা সেট থাকবে অ্যানালগ সিগন্যালের, দেন 100% হলে তো পুরোটা টাচ করে ফেলবে। এখন এই জিনিসটাই ফলো করব হচ্ছে আমরা নেক্সটে। আমাদের টার্গেট হবে যে এইটা ফলো করে যে ডায়াগ্রামটা আমরা একটু আগে দেখলাম ডিউটি সাইকেলের, এইখানে যে ডায়াগ্রামটা দেখলাম এটা জেনারেট করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো ওইটা পাইলেই তো হচ্ছে আমরা ওইখান থেকে আবার হচ্ছে অ্যানালগটা কনভার্ট করতে পারবো। সো এইখানে এখন দেখেন বলতেছে যে আমাদের রেজুলেশন সেট করা আছে কত, 12 বিট, তার মানে আমাকে এখন রেট দেওয়া আছে কত, 2 টু দি পাওয়ার 12, তার মানে 0 থেকে 4096 পর্যন্ত, 4096 না, 2 টু দি পাওয়ার 12, হ্যাঁ 95 আর কি, ধরেন 4095 0 থেকে। এখন এখানে বলতেছে ইউ হ্যাভ কল্ড অ্যানালগ রাইট 1024। সো 1024 হচ্ছে আপনি কি করতেছেন, কল করতেছেন। তার মানে কল করা মানে এখন আমাকে বের করতে হবে যে 1024 হচ্ছে কত পার্সেন্ট। পার্সেন্ট বের করলে আমি কি করতে পারবো, ক্যালকুলেট বলছে ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল আমি বের করতে পারবো যদি পার্সেন্ট বের করতে পারি। আমরা আগের বার কীভাবে করছি, যে ডিউটি সাইকেল ছিল 25%, তার মানে অ্যানালগ রাইট হচ্ছে 64, কারণ 25% 64-এ আসে, বা 50% আসে ওইটা হচ্ছে 127 বা 128 আসে এরকম। সো এখন আমাদের কি করতে হবে, সেম জিনিসটা করতে হবে, 4096-ই ধরেন, 95 আর না যাই, 96 ধরে 1024 ক্যালকুলেট করতে হবে। তাহলে কি আসে, 25% আসে, 4096-এর 25% হচ্ছে 1024, তার মানে আমার ডিউটি সাইকেলটা হবে কত, 25%। সো আমি তখন কি করব, ডিউটি সাইকেলটা ড্র করব। এখন ড্র করার ক্ষেত্রে দেখেন আমাকে বলছে সিস্টেম ভোল্টেজ ইজ 5 ভোল্ট। সিস্টেম ভোল্টেজ ড্র করার সিস্টেমটা কি দেখেন, 5 ভোল্ট বলতে বোঝাচ্ছে যদি আমার ফুললি অন থাকে তার মানে এটা হাইয়েস্ট 5 ভোল্ট পর্যন্ত যাবে। সো এইটা হচ্ছে আমার 5 ভোল্ট, 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত থাকবে।
সো আমাকে যদি বলতো 10 ভোল্ট, তার মানে এইখানে 0 থেকে 10 ভোল্ট আমি আর লিখতাম। সো আমাকে যেই ভোল্ট বলা হবে ওই ভোল্টটা হচ্ছে হাই পর্যন্ত যাবে। সো এখন যদি আমি ক্যালকুলেট করি সব কিছু, ক্যালকুলেট করে যদি ডিউটি সাইকেলটা একটু লিখি, সো ফার্স্ট আমাকে অ্যানালগ রাইট যদি হয় তাহলে ক্যালকুলেট করতে হবে অ্যানালগ রাইট কত দেওয়া আছে। সো 1024। সো এখন আমি ক্যালকুলেট করব যে 1024 আমার এখানে যে রেজুলেশন আছে, যেটা 2^12 থেকে আমি 4096 পেলাম, এই রেজুলেশনের কত পার্সেন্ট। সো আমি দেখলাম যে 4096-এর 25% হচ্ছে 1024, তার মানে আমার ডিউটি সাইকেলের ভ্যালু হচ্ছে 25%। সো আমি ডিউটি সাইকেল আঁকবো, কিন্তু এখন বলা হচ্ছে সিস্টেম ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, তার মানে এইটা হচ্ছে 5 ভোল্ট হবে আর এটা হচ্ছে 0 ভোল্ট। এখন আমি কি করব, আমাকে 25% হচ্ছে কি অন রাখতে হবে, বাকি সময় অফ রাখতে হবে ডিউটি সাইকেলে। সো আমি ডিউটি সাইকেল ধরেন এইভাবে ডিভাইড করে ফেললাম, যেগুলো এক একটা ডিউটি সাইকেল 25%, আমি জাস্ট চোখের দেখা একটা নিলাম যে এটা হচ্ছে 25%, বাকিগুলো অফ। 25% অন, বাকিগুলো অফ, 25% অন, বাকিগুলো অফ, তারপর আবার 25% অন, বাকিগুলো অফ। এটাই হচ্ছে আমার বেসিক্যালি এই ডিউটি সাইকেলের ডায়াগ্রাম। যদি আমাকে বলতো যে সিস্টেম ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, আমি জাস্ট কি করতাম, এইখানে 5-এর জায়গায় 10 লিখতাম, আর কিছুই চেঞ্জ হইতো না। সো এটা জাস্ট এই জিনিসটাই বোঝাচ্ছে যে হাইয়েস্ট ভ্যালুটা কত হইতো। এখন আপনাদের যদি বলে ডিউটি সাইকেল হচ্ছে ধরেন 2048, তাহলে আপনার ডিউটি সাইকেলটা কি হবে, 50% হবে। তার মানে সব কিছুই সেম থাকবে, জাস্ট এই 25-এর জায়গায় এটা এই পর্যন্ত চলে আসবে, 50% এসে বাকিটা অফ, 50% এসে বাকি অফ, 50% এসে বাকি অফ, জাস্ট এটাই। এখন আপনাকে যদি এইটার ভাইস ভার্সা দেওয়া থাকে, ভাইস ভার্সা বলতে আপনাকে বলা হলো যে আপনার একটা সিস্টেম আছে, রেজুলেশন হচ্ছে 12 বিট, এখন হচ্ছে আপনাকে 25% ডিউটি সাইকেল মেনটেন করে ডায়াগ্রাম ড্র করে তারপরে হচ্ছে তার অ্যানালগ রাইটটা বের করতে হবে। সো আপনি কী করবেন, 25%-এর ডায়াগ্রাম ড্র করলেন, তখন কি করবেন, যেহেতু বিট দেওয়া আছে, বিটের উপর ডিপেন্ডস করে 25% কত হয়, অত অ্যানালগ রাইট কমান্ডটা হচ্ছে আপনি বের করবেন। যেমন আপনাকে যদি বলা হয় যে 50% বের করো ডিউটি সাইকেল, সো আপনি 50% ডিউটি সাইকেল ড্র করলেন, তারপর অ্যানালগ রাইট বের করবেন কীভাবে, আপনার রেজুলেশন কত দেওয়া আছে 2^12, সো 2^12-এর 50% যত হয় তত আপনি নিয়ে আসবেন, যেটা হচ্ছে 2048 মনে হয়। সো এইটা হচ্ছে আপনার কি হবে, অ্যানালগ রাইটের যে কমান্ড হবে, অ্যানালগ রাইট, ওইটার ভিতরে যাবে 2048। সো এইটা হচ্ছে আপনার অ্যানালগ রাইটের কমান্ড। এই ইনস্ট্রাকশনটা আপনি কীভাবে ম্যানেজ করতেছেন। সো জাস্ট এই ভাইস ভার্সাটা থাকবে। সো এখানে আমাদের নেক্সটে দেখেন বলতেছে আরডিনো অ্যানালগ টু ডিজিটাল রেজুলেশন ইজ 10 বিট, আবার হচ্ছে 8 বিট। সো আরডিনোতে 10 বিটও থাকে, আবার হচ্ছে কি 8 বিটও থাকে। সো দুইটাই থাকতে পারে। আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে এই স্লাইড শেষ। আমরা বলছিলাম একটা আমাদের এলডিআর এর ম্যাথ ছিল, খেয়াল আছে, একদম ফার্স্টে বলছিলাম যে এই ম্যাথটা আমরা লাস্টে দেখবো, একদম ফার্স্টে। এইটাই হচ্ছে সেই এলডিআর এর ম্যাথ, যে ম্যাথটা আমাদের বের করে রেজাল্ট করতে হবে। সো এটা হচ্ছে একটা ম্যাথ। এইখানে আমাদের একদম ফার্স্টের দিকে যাই, গেলে আমরা একটু বুঝতে পারবো। আবার একটু রিওয়াইন্ড করে আসি। এই যে এই ম্যাথটা হচ্ছে আমাদের ছিল। সো এইখান থেকে আমাদের কি ছিল, যে একটা আমরা ফর্মুলা পাচ্ছিলাম ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এইখান থেকে আমাদের বেসিক্যালি ক্যালকুলেট করতে হইতো কোনটা, দেখেন R1 সবসময় ফিক্সড থাকতো আমার সিস্টেমে, R2টা আমাকে ক্যালকুলেট করে বের করতে হইতো, অথবা ভি আউটটা ভোল্টেজ কত আসতেছে এটা বের করতে হইতো। সো নর্মালি আমরা হচ্ছে কি করতাম, রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে গিয়ে বের করতাম, অথবা ভোল্টেজটা বের করতাম। কীভাবে বের করতাম, কেন বের করতাম, কারণ এলডিআর এর লাস্টে যে আমি ভ্যালুটা পাবো আমার রেজিস্ট্যান্স ভ্যালু, ওই রেজিস্ট্যান্স ভ্যালু অনুযায়ী কিন্তু আমার লাইটিংটা কন্ট্রোল হইতো। সো সেন্সরের ভিতরের একটা কাজ আমরা জাস্ট দেখতেছিলাম যে এলডিআরটা কীভাবে কাজ করে, যেটা একটা ফর্মুলা ইউজ করে। সো এইখানে আমাদের অনেক সময় বলা হতে পারে R2 বের করো, অনেক সময় সিস্টেমে বলা হতে পারে R1, অর্থাৎ যে কোনো একটা মিসিং থাকতে পারে, বাকিগুলো আমাদের দেওয়া থাকবে। এরকম করে আমাদের ম্যাথ দেওয়া থাকবে। সো এইখানে লাস্টে আমরা একটা ম্যাথ দেখতেছিলাম, এই ফর্মুলাটা ইউজ করে ম্যাথটা করব।
সবাই একটু ফর্মুলাটা লিখছেন? আচ্ছা, একটু ফর্মুলাটা লিখে রাখেন। যদি এখানে আমি সলিউশন মনে হয় দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলা ওয়াইজ আমাদের হচ্ছে এই ক্যালকুলেশনটা করতে হবে। আমাদের এখানে বলা আছে R1 = 5.6 ওহম। এইটা তো ডিরেক্ট বলা আছে, আপনাদের কোশ্চেনে ডিরেক্ট নাও থাকতে পারে, হয়তো একটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, ওইখান থেকে হয়তো আপনাকে বলা হয়েছিল যে ফার্স্ট রেজিস্টার ভ্যালু ইজ 5.6 ওহম। সো ফার্স্ট রেজিস্টার মানে আপনি বুঝতেই পারতেছেন R1, অথবা R1 মেনশনও থাকতে পারে। তারপরে বলা হতে পারে যে সিস্টেম ভোল্টেজ ইজ 5 ভোল্ট অ্যান্ড আউটপুট অফ দ্য সিস্টেম ভোল্টেজ ইজ 2.78 ভোল্ট, এরকম করে একটা প্যারাগ্রাফ আপনাকে দেওয়া হইতে পারে। তারপরে দেন বলতেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ R2। সো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ R2, এটা একটু সবাই করেন তো, ফর্মুলাটা বসায়। সো এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথটা করতে হবে, যেটা হচ্ছে অলরেডি রেফারেন্সে দেওয়া আছে, R2 / R1 + R2। এটা দিয়ে হচ্ছে ম্যাথটা কমপ্লিট করবেন। এই এলডিআর এর সেন্সরের মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলোই থাকে। এটা হচ্ছে এই যে এলডিআর সেন্সরের ভিতরে রেজিস্টার, আর এক্সট্রা করে আমরা একটা রেজিস্টার অ্যাড করি যেটা হচ্ছে ফিক্স, কারণ আমাদের সিস্টেমে ওই রেজিস্টারটা লাগে ব্যালেন্সিং করার জন্য। আর আরেকটা হচ্ছে এই যে রেজিস্টার করলাম তার মাঝখান থেকে একটা ভোল্টেজ আমাদের বের হয়, অ্যান্ড ওইটার উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে কি করি, রেজাল্টগুলো, সেন্সরের ইভেন্টের রেজাল্টগুলো দেখতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, একটা এলডিআর সেন্সরের ক্যালকুলেশন করতেছি, কীভাবে সে রেজাল্টটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করে। আমি একটু পজ করে দেব। আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, এইখানে হচ্ছে আমরা একটু ফ্র্যাগমেন্টেশন দেখব। ফ্র্যাগমেন্টেশন মিডের আগে আমরা খেলা সেগমেন্টেশন দেখছিলাম। সেগমেন্টেশন কি ছিল, মেমোরিকে অনেকগুলো ডিভাইডে থাকতো, ডিভাইড করে আমরা স্পেশালি এক একটা ব্লকে এক একটা কাজ করতাম। ফ্র্যাগমেন্টেশন হচ্ছে একটু সিমিলার টাইপের বাট একটু ডিফারেন্ট। দেখি আমরা কি। ফ্র্যাগমেন্টেশন ইজ আ ফেনোমেনন or situation that occurs in computer memory such as random access memory and or hard disks which causes waste and inefficient uses of free space। আচ্ছা, অনেক বড় কিছু লেখছে, আমি শর্টে বলি। সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে বেসিক্যালি এমন একটা সিচুয়েশন বা এমন একটা ইভেন্ট যখন আমরা হচ্ছে সাফিসিয়েন্ট কোনো জায়গা পাই না, অর্থাৎ আমার স্পেস ওয়েস্ট হয়। কি কারণে? হয়তো কোনো একটা টাস্কের জন্য বা কোনো একটা সেগমেন্টেশনের জন্য। সো আমাদের কি হচ্ছে, স্পেস ওয়েস্ট হচ্ছে। এই যে ওয়েস্ট হওয়ার যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। সো এই ওয়েস্ট হওয়ার জন্য কি হয়, আমাদের জায়গা কমে যায়, আমাদের ব্যালেন্স করতে পারি না। দেখা গেছে আমার 4 জিবি জায়গা আছে, বাট 4 জিবির মধ্যে ওয়েস্টেজ হচ্ছে দেখে আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারি হচ্ছে ধরেন 3 জিবি, বাকিগুলো আমি ইউজ করতে পারি না। কেন ইউজ করতে পারি না এটা আমরা আস্তে আস্তে আসতেছি, বাট এটা ইউজ করতে পারি না। এই যে সিচুয়েশনটা চলে আসতেছে, এটাই হচ্ছে বেসিক্যালি ফ্র্যাগমেন্টেশন। পরে বলতেছে অ্যাজ আ রেজাল্ট দ্য এফিসিয়েন্ট ইউজেস অফ অ্যাভেলেবল স্পেস ইজ হিন্ডার্ড অর ওয়েস্টেড, দিস কজ পারফরমেন্স ইস্যুস অ্যাজ ওয়েল। সো যেহেতু আমাদের অলরেডি স্পেস পাচ্ছি না, 4 জিবি থাকার পরেও 4 জিবি ইউজ করতে পারতেছি না, সো তার মানে কি হচ্ছে, পারফরমেন্স ড্রপ করতেছে। আমাদের কিছু মনে হচ্ছে এই যে দেখা গেছে যে আমরা একটা এসএসডি কিনি ধরেন 512 জিবি, কিন্তু এসএসডি থাকে 480 জিবি, মাঝখানে কিছু গায়েব হয়ে থাকে। সো এই জিনিসগুলা কেন গায়েব হয়ে থাকে, ওইটাও একটা ওয়েস্ট। ওইটা ফ্র্যাগমেন্টেশন না, বাট ওইটাও একটা ওয়েস্ট। সো এইরকম একটা ওয়েস্ট থাকে। ধরেন আপনি উইন্ডোজের জন্য আলাদা একটা জায়গা রাখছেন, ওইটা ইউজ করতে পারতেছেন না, ওইটাও হচ্ছে কাইন্ড অফ একটা বলতে পারেন যে ওয়েস্টের মতো যায়। বাট উইন্ডোজটা ম্যান্ডেটরি, বাকি যেগুলো আছে ওগুলা হয়তো অপটিমাইজ করা যাবে আস্তে আস্তে আরও সামনের দিকে। সো এই যে সিচুয়েশন আসতেছে যেখানে আমি ফুললি হচ্ছে গিয়ে আমি ইউজ করতে পারতেছি না আমার মেমোরিটাকে, তখনই হচ্ছে আমি পারফরমেন্স ড্রপের কথা বলতেছি, আর তখনই ফ্র্যাগমেন্টেশন আসতেছে। এখন এটার মধ্যে দুইটা ফ্র্যাগমেন্টেশন আছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। সো ইন্টারনালটা কি দেখি আমরা। সো একটু খেয়াল করেন, এই ডায়াগ্রামটা দেখলেই সব বুঝে যাবেন। দেখেন আমার এখানে কতগুলো কি সেগমেন্ট আকারে থাকে না বা পার্টিশন আকারে থাকে না,
সো আমি কি করতেছি, সেগমেন্টগুলো ডিভাইডেড করা থাকে। সো মেমোরি যখন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনে কাজ করে, মেমোরি কতগুলো পার্টিশনে ডিভাইডেড থাকে, এ বি সি ডি পার্টিশন ডিভাইডেড। এখন এখানে ফিক্সড লেন দেওয়া আছে, আমার মেমোরিটাকে বলা আছে যে তুমি এইখানে 512 এমবি ইউজ করতে পারবা এই পার্টিশনে, পরের পার্টিশনে 512 এমবি, তারপরে পার্টিশনে 512 এমবি। এখন ফার্স্টে ধরেন একটা এইখানে প্রোগ্রাম আসলো 512 এমবির, সে প্রোগ্রাম এতে কনজিউম করে ফেললো, সে তার টাস্ক কমপ্লিট করলো। তারপরেরটাতে চলে আসলো হয়তো 400 জিবি, অর্থাৎ 400 জিবি, সরি মেগাবাইট বলতেছে না, মেগাবাইট, ধরেন 512 মেগাবাইট, 400 মেগাবাইট, 400 মেগাবাইটের একটা টাস্ক কমপ্লিট হলো। পার্টিশনটা ছিল কি 512 মেগাবাইট, বাট স্টিল কিন্তু জায়গা ফাঁকা আছে। সি প্রোগ্রাম আসলাম, সি প্রোগ্রামটা হয়তো দেখা গেছে 300 মেগাবাইট, 300 মেগাবাইট সে হচ্ছে কি এই প্রোগ্রামটা নিয়ে ফেলতেছে। তারপরে এখানে ফ্রি আছে, বাট দেখেন আমি যদি নেক্সট এরপরে আরেকটা প্রোগ্রাম আনতে চাই যেটা ধরেন হচ্ছে 400 এমবি, এখন আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, এই ফ্রি পার্টিশনটা ইউজ করতে হবে না? কেন ইউজ করতে হবে? কারণ এইখানে স্পেস আছে, বাট এইখানে যে জায়গাটা আছে এটা কিন্তু একেবারে 400 নাই। সো আমি চাইলেও কিন্তু এই পার্টিশনগুলো ইউজ করতে পারবো না, বা আমাকে বলা আছে কি ফিক্সড পার্টিশন, যেহেতু আমাকে মেমোরিটাকে ফিক্সড ডিভাইড করা আছে 4টা পোর্শনে। সো আমি চাইলেও এই মাঝখানের পোর্শনগুলো ইউজ করতে পারবো না, কারণ আমার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা একটা পোর্শন ইউজ করার থেকে বেশি হয়ে যাচ্ছে। সো আমি একটা পোর্শনের থেকে আরেকটা পোর্শন একসাথে নিয়ে কাজ করতে পারবো না, আমাকে এইভাবেই মেমোরিটা সেট করে দেওয়া আছে। না, শেয়ারডে কাজ করা যাবে না। এটাই হচ্ছে মেমোরির একটা টেকনিক, যে আমি যখন ফিক্সড লেন্থে ইউজ করতেছি তখন ফিক্সড পার্টিশনে তখন হচ্ছে কি হচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে, কারণ আমার প্রোগ্রামটা ছোট বাট পার্টিশন একটাই আছে, আমি পার্টিশনে এক্সট্রা করে অন্য পার্টিশনের স্পেস ইউজ করতে পারতেছি না। সো এই কারণে আমি কি দেখা গেছে যে প্রোগ্রামটা বড় ওইটা আবার এই পার্টিশনে রান করতে পারতেছি না, আমাকে টোটাল ওই পার্টিশনটা থাকতে হবে কোনো একটা ফ্রি পার্টিশনে, টোটাল সাইজটা, তখন আমি ইউজ করতে পারবো। বলেন। হ্যাঁ, ওই রকম হইলে হয়তো এই প্রোগ্রামটা এই পার্টিশনে ঢুকতে পারবে, কিন্তু আপনার যদি এইটা থেকে বড় হয়ে যায়, ধরেন এখানে 200 এমবি ফাঁকা আছে, এর থেকে যদি বড় হয়ে যায়, বা এখানে 300 আছে, 300 থেকে যদি বড় হয়ে যায়, তখন এই পার্টিশনগুলো ইউজ করতে পারবে না। সো যেহেতু আমি ফিক্সড লেন্থ পার্টিশন ইউজ করতেছি, আমি অন্য পার্টিশনের স্পেস ইউজ করতে পারবো না। সো আমি চাইলেও বড় যে প্রোগ্রাম ওইটা হচ্ছে সেম পার্টিশনে বা ওই পার্টিশনগুলোতে ইউজ করতে পারতেছি না। এই কারণে কি হচ্ছে, এইখানে যে স্পেসগুলো ওয়েস্ট হচ্ছে, কারণ আমার ওই টাইমটাতে কি আমি এই স্পেসগুলো কাজে লাগাইতে পারতেছি না, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো এই জিনিসটাই হচ্ছে টোটাল একটু বলা আছে, এগুলো একটু দেখবেন, নেম এ বি সি ডি। সো এখানে however the free space is unusable as the memory allocator only assigns full partition to programs. সো যেহেতু ফুল পার্টিশন দিয়ে রাখছে সে, একটা প্রোগ্রামকে সে বলছে তুমি এই পার্টিশনটা ইউজ করতে পারবা, আরেকটা প্রোগ্রামে বলছে তুমি এই পার্টিশনটা ইউজ করতে পারবা। সো যেহেতু এই টোটাল পার্টিশনটা সে নিয়ে আসে, বাকি যে স্পেসগুলো ফাঁকা থাকলেও সে কিন্তু ইউজ করতে পারতেছে না। সো এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এখন আসি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি? এখন আমার মেমোরিতে আমি ফিক্সড পার্টিশন করব না, আমার কথা হচ্ছে আমি কোনো ফিক্সড পার্টিশন করব না আমার মেমোরিতে, আমার মেমোরি পুরোপুরি ফাঁকা থাকবে, আমি যখন কাজ পাবো তখন ওই কাজ অনুযায়ী জায়গা নেব। এখন দেখেন ফার্স্টে কি হচ্ছে, এ বি সি ডি ই, ওয়ানের পর ওয়ান চলে আসছে। ফার্স্টে হয়তো এ প্রোগ্রাম চলে আসছে, সে এইটুক জায়গা নিচ্ছে, তারপরে বি আসছে, বি এইটুক জায়গা নিচ্ছে, সি এইটুক জায়গা নিচ্ছে, ডি এইটুক, ই এইটুক, শেষ, প্রবলেম নাই, আর বাকি এইটুক ফ্রি স্পেস আছে। বাট নেক্সট স্টেপে কি হলো, ধরেন এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে, তার কাজ শেষ, সে এখন পার্টিশন মেমোরি থেকে বের হয়ে যাবে না, হয়তো পার্মানেন্ট মেমোরিতে সেভ করে দিয়ে আমি এই টাস্কটা কমপ্লিট করে ফেলছি, তার তো আর কোনো কাজ নাই, সেখানে ফ্রি করে দিবে জায়গা। দেন এইখানে হয়তো সি প্রোগ্রামটারও কাজ শেষ, জায়গা ফ্রি করে দিচ্ছে। এখন ধরেন আমার কাছে এফ নামে একটা প্রোগ্রাম আসলো, এখন এই এফ প্রোগ্রামটা যে এখানে ফ্রি স্পেস থেকে বড়, এখানের ফ্রি স্পেস থেকে বড়, এইখানেরও ফ্রি স্পেস থেকে বড়, আমরা যেহেতু দেখতেছি যে মোটামুটি এই পোর্শনটুক এই সবগুলা থেকেই বড়। এখন দেখেন এই সবগুলা থেকে বড় প্রোগ্রাম কিন্তু আমি এইটাতে রান করতে পারবো না, এই স্পেসও রান করতে পারবো না, এই স্পেসও রান করতে পারবো না, কারণ সবগুলা থেকে বড়। বাট এই স্পেসগুলো যদি পাশাপাশি থাকতো তাহলে কি এটা বড় হয়ে যেত না? এইটুক, তারপরে এইটুক নিলে কি এইটুক অনেক বড় হইতো, তার সাথে যদি এইটুক অ্যাড করতে পারতাম তাহলে বড় হইতো। তার মানে কি পাশাপাশি যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা পাচ্ছি না। সো এইখানে যে স্পেসগুলোর আমার ওয়েস্টেজ হচ্ছে, এইটাকে বলতেছে হচ্ছে এক্সটার্নাল। তার মানে অ্যাডজাসেন্ট যে স্পেস, এই স্পেস না থাকার কারণে আমি প্রোগ্রাম রান করতে পারতেছি না, এই যে সিচুয়েশনটা আসতেছে এইটাকে বলতেছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওইটার হচ্ছে একটু ডিটেলস দেওয়া আছে, এটাও বলবেন যে আমরা ডিফারেন্ট সাইজের হচ্ছে গিয়ে প্রোগ্রাম নিয়ে আসতেছি, তারপরে যদি এরপরে
ক্লোজ হয়ে যাওয়ার পরে যদি অন্য কোনো প্রোগ্রাম চলে আসে যেটা হচ্ছে এর থেকে বড়, সো দ্য ল্যাক অফ এনাফ অ্যাডজাসেন্ট স্পেস ইজ কল্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো যখন পাশাপাশি আমি স্পেস পাচ্ছি না কোনো একটা প্রোগ্রাম রান করার জন্য, এই যে ল্যাকিংসটা ক্রিয়েট হচ্ছে, এই সিচুয়েশনটা আসতেছে, এটাকেই বলতেছে হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো বাসায় ওই লাইনগুলো পড়বেন, পড়লে আরেকটু হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন। এখন আসি হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল মধ্যে ডিফারেন্স কি, অলরেডি আমরা জানি, মোটামুটি বুঝে গেছি। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ওয়ার্কার্স when a fixed size partition is assigned to a program file with less size than the partition, making the rest of the space is the partition unusable. সো অলরেডি বলে ফেলছি যে মেমোরিতে হচ্ছে এরকম থাকে, সো আমি ফিক্সড সাইজ পার্টিশন করে রাখছি। এই পার্টিশনটাই হয়তো আমি প্রোগ্রাম এ কে দিছি, এটা বি কে দিছি, বি হয়তো এইটুক জায়গা নাই, এখন এই যে জায়গাটা আছে এটা ওয়েস্ট হচ্ছে, কারণ পার্টিশন সে পুরোপুরিটা নিয়ে রাখছে। নেক্সট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অকার্স when a ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি কেন বলতেছে, কারণ এইখানে যখন আসতেছি তখন আমি কিন্তু ফিক্স সাইজ নিচ্ছি না, আমার যখন প্রোগ্রাম আসতেছে এ ওয়াইজের জায়গা নিচ্ছি, বি ওয়াইজের জায়গা নিচ্ছি, সো এটা হচ্ছে ডাইনামিক। যখন আমাকে কোনো কিছু ফিক্স থাকে না লেন্থ, বা কোনো কিছু আমি আগে থেকে ডিসাইড করে রাখি না, আমি আসার পর বুঝতে পারি, ওইটাকে হচ্ছে আমরা বলি ডাইনামিক, মানে বারবার চেঞ্জ হচ্ছে, কোনো ফিক্স থাকতেছে না। লাস্টে খেয়াল করেন, সো এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যখন আমরা ইউজ করতেছি তখন কি হচ্ছে, এই প্রবলেমটা চলে আসতেছে, কারণ কি পাশাপাশি জায়গাটা নাই, স্পেসটা নাই। সো ল্যাকিংস অফ অ্যাডজাসেন্সি স্পেসের জন্য হচ্ছে এই সিচুয়েশনটা চলে আসতেছে। আফটার লোডিং অ্যান্ড আনলোডিং অফ প্রোগ্রামস অর ফাইলস ফর সাম টাইম, অল ফ্রি স্পেস ইজ ডিস্ট্রিবিউটেড হেয়ার অ্যান্ড দেয়ার। সো সবগুলো স্পেস এইদিকে ওইদিকে ছড়াই ছিটে আছে, যেটা একটু আগে আমরা দেখলাম যে এইখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু ছড়াই ছিটায় আছে, একসাথে নাই। Due to the lack of enough adjacent space, it is not possible to load a new program. So যেহেতু পাশাপাশি আর জায়গা নাই, সো নিউ প্রোগ্রাম লোড হইতে সে পারতেছে না, এই প্রবলেমটা বলতেছে। এখন এই জিনিসটাকে সলভ করা যায় কীভাবে, এই জিনিসটা সলভের হচ্ছে একটা ওয়ে আছে, এটা জাস্ট আমি কনসেপ্ট একটু বলে দেই। এটা আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমে হচ্ছে দেখে আসি, পেজিং নামে একটা কনসেপ্ট আছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে এটা প্রিভেন্ট করতে পারি। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ক্যান বি সলভ বাই রিঅ্যারেঞ্জ ওয়্যার দ্য অ্যাসাইন ব্লকস আর move to one side that the continuous space is gained. However, the operation takes time. So এখানে বলতেছে যে কাজটা করতে হবে, আমি যখন এইখানে স্পেসগুলো পাবো ফাঁকা, এগুলোকে সবগুলোকে পাশাপাশি রিঅ্যারেঞ্জ করে দেবো, এইটা একটা আমার ওয়ে। সো যখনই স্পেস খালি হয়ে যাচ্ছে এটাকে একসাথে করবো, স্পেস খালি এটাকে একসাথে করবো। সেটা কি করতে হচ্ছে, এই প্রোগ্রামটাকে উপরে নিতে হইতেছে, নিচে নিতে হইতেছে, এরকম কোনো একটা রিঅ্যারেঞ্জ করতে হইতেছে। সো এইটা করে পসিবল, কিন্তু এটাতে কি হয়, টাইম বেশি লাগে। সেটা বলতেছে এটা পসিবল করা, বাট টাইম লাগতেছে। আরেকটা যে সলিউশন সেটা কি, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ক্যান বি প্রিভেন্টেড বাই পেজিং। পেজিং একটা কনসেপ্ট আছে, এটা আমরা দেখি। ইন পেজিং আ লজিক্যাল কন্টিনিউয়াস ভার্চুয়াল মেমোরি স্পেস ইজ গিভেন, while in reality the file or programs are break into parts and placed random places in the physical memory. So পেজিংটা কি বলতেছে দেখেন, পেজিংটা বলতেছে আমি আগের বার কি করছিলাম, পুরো একটা প্রোগ্রামকে ডিরেক্ট ঢুকাই দিছিলাম না, সেমভাবে এইটা ঢোকানোর জন্য যে একটা প্রসেস, এই প্রসেসটাকে আমি লজিক্যাল রাখবো। অর্থাৎ আমি আমার কম্পিউটারকে বোঝাবো যে আমি প্রোগ্রামটা একবারই ঢুকাচ্ছি, বা একবারই হচ্ছে আমার কম্পিউটারের সিস্টেমে হচ্ছে ইনপুট দিচ্ছি। বাট রিয়েলে কি হবে, রিয়েল মেমোরিতে হবে কি, যে এই প্রোগ্রাম যে বিটা ছিল এইটাকে ছোট ছোট পার্টে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে আমার মেমোরির হয়তো উপরের একটা সাইডে এইটুক গেল প্রথমটা, তারপরে এই নিচের সাইডে হচ্ছে এরকম গেল। তাহলে কি হবে, ছোট ছোট পোর্শন সে অ্যালোকেট করবে। সো এই কারণে প্রবলেম হবে না কি, স্পেসগুলো ফাঁকা থাকবে, ছোট স্পেস যেহেতু নিবে। সো অ্যাডজাসেন্সির জন্য যে প্রবলেমটা হচ্ছিল, যে একটা বড় প্রোগ্রাম আসলে সে পাশাপাশি জায়গা পাইতো না, এই কারণে হচ্ছে এক্সটার্নাল চলে আসতো, ওই জায়গাটা সে নিয়ে আসতে পারবে না। কারণ এখানে আমি লজিক্যালি আমার কম্পিউটারকে বোঝাচ্ছি যে তুমি একসাথেই নিচ্ছ, বাট যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কি করতেছি, এই প্রোগ্রামটাকে ছোট ছোট ডিভাইড করে একটা জায়গায় মেমোরি একটা জায়গায় সেট করে দিচ্ছি। আবার যখন এটাকে নিয়ে আসতে হইতেছে ছোট ছোট পোর্শন থেকে ব্যাক করে আবার কি এক জায়গায় নিয়ে আসতেছি। সো এইটার কাজটার নামই হচ্ছে পেজিং। পেজিংয়ের কাজটা হচ্ছে প্রোগ্রামটাকে আমি ছোট ডিভাইড করব, ডিভাইড করে মেমোরি একটা পোর্শনে পাঠিয়ে দিব, আবার এর পরেরটাকে ছোট ডিভাইড করব, মেমোরি পোর্শনে পাঠিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে আমার প্রোগ্রামটা একবারেই রান হচ্ছে, বাট ওই যে ছোট ডিভাইডের কাজগুলো হচ্ছে কমপ্লিট হচ্ছে, অ্যান্ড দেন সবগুলো একসাথে মার্জ হয়ে দেন আমাকে হচ্ছে একটা আউটপুট দিচ্ছে। না, ডাটা লস তো হবে না, আপনি তো এর মধ্যেই আছেন। আপনি ধরেন ডাটা আছে আপনার কাছে 500, এর মধ্যে 200টা আপনি হচ্ছে একটা ছোট মেমোরিতে ঢুকাই দিলেন, বাকি 400টা আরেকটা মেমোরিতে ঢুকাই দিলেন।
তারপর বাকি 100টা। এখন এখানে হারানোর কোনো ওয়ে নাই, হারাই তো কবে? আপনি যদি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে পাঠাইতেন, হয়তো এখানে ক্যাবলের ইস্যু থাকতো বা মাঝখানে সাইবার একটা অ্যাটাকের হওয়ার চান্সেস ছিল এরকম, কিন্তু আপনার যেহেতু কম্পিউটারে হচ্ছে, হারানোর কোনো চান্সেস নাই। জি, না না, ওইটা কিন্তু ফ্র্যাগমেন্টেশন না, ফ্র্যাগমেন্টেশন ডিফারেন্ট জিনিস। ফ্র্যাগমেন্টেশন আমি ওইটা বলতেছি না, মানে ওইখানে একটা লস আছে, ওইটা ফ্র্যাগমেন্টেশন লস না, বাট ওইখানে একটা লস আছে। ওইটার সাথে আমি সিমিলার ওয়েতে বলছি যে আমরা ওইটা পারফরমেন্স ড্রপ করে, এখানে পারফরমেন্স ড্রপ করে। বলেন পেজিং এর মাধ্যমে, হ্যাঁ পেজিং এর মাধ্যমে ফ্র্যাগমেন্টেশনের যে প্রবলেমটা ওইটা আমরা সলভ করতে পারবো, এক্সটার্নালটার জন্য এক্সটার্নালটা। সো ইন্টারনালটা প্রবলেম হওয়ার জন্য আমরা এক্সটার্নালে শিফট হয়েছিলাম, যে আমরা পার্টিশনটা ফিক্স রাখবো না, ডাইনামিক করবো। বাট ডাইনামিক করতে গিয়েও দেখছি যে এক্সটার্নাল একটা প্রবলেম আসতেছে, পরে এক্সটার্নালটা সলভ করা হয়েছে পেজিং। এই জন্য অনেক সময় দেখবেন যে অনেক ইউটিউব ভিডিওতে বলে যে আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনার কম্পিউটার সুপার স্পিড হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি যাবেন ওই যে ড্রাইভে যাবেন, গিয়ে প্রপার্টিসে ঢুকবেন, ঢুকে ভার্চুয়াল মেমোরি 8 GB করে দেবেন বা 16 GB করে দেবেন। ভার্চুয়াল মেমোরির কাজ হচ্ছে অ্যাকচুয়ালি পেজিং করা। সো পেজিং যখন করতেছে, সে কী করতেছে? বড় প্রোগ্রামটাকে ছোট ছোট পোর্শনে ডিভাইড করে দিচ্ছে। সো ছোট ছোট পোর্শনে যেহেতু ডিভাইড করে দিচ্ছে, আপনি কি একসাথে অনেকগুলো প্রোগ্রাম রান করতে পারতেছেন, কারণ আপনার কাছে কি অ্যাডজাসেন্সি স্পেসের যে প্রবলেমটা ছিল ওইটা সলভ হয়ে গেছে। আর প্লাস আপনার কি ছোট ছোট পোর্শন রান হচ্ছে। এখন আমি যখন একটা প্রোগ্রাম রান করি, আমি কিন্তু একবারে প্রোগ্রামের সব আউটপুট চাই না, আমি চাই ছোট ছোট পোর্শনের আউটপুট। ধরেন আপনি একটা গেম খেলতেছেন, আপনি কি পুরো গেমটা একসাথে লোড করেন, নাকি ধরেন স্টেজ 1-এ আছেন, স্টেজ 1-এর 2টা ম্যাপ লোড করতেছেন, বা আপনার আশেপাশে যেই ক্যারেক্টারটা আছে তার আশেপাশের এনভায়রনমেন্টটা লোড করতেছেন। সো আপনি কি শর্ট পোর্শন নিচ্ছেন না? শর্ট পোর্শন যেহেতু নিচ্ছেন, সো এটা মেমোরিতে নিয়ে যখন চলে আসতেছে, আপনার কাছে মনে হচ্ছে যে আমার কম্পিউটার সুপার ফাস্ট। বাট অ্যাকচুয়ালি কম্পিউটার আগে যা কাজ করতো তখনই তার সেম কাজ করে, বাট সে এখন কি পেজিংয়ের কনসেপ্টটা ইউজ করে ফেলে। ওই পেজিংয়ের লজিক্যাল যে অ্যাড্রেসটা ছিল, যেটা বলতেছিলাম, লজিক্যালটাই হচ্ছে বেসিক্যালি ভার্চুয়াল মেমোরি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মেমোরি নাই, মানে আমার রিয়েল লাইফে নাই। আমি জাস্ট হচ্ছে ওইটাকে লম্বা করে দিলাম, লেন্দি, অ্যান্ড ওইখান থেকে ছোটো ছোটো পোর্শন হচ্ছে কি আমি ফিজিক্যাল মেমোরিতে পাঠাই দিয়ে সলভ করে নিয়ে আসতেছি। সো এই যে কনসেপ্টটা কাজ করতেছে এত ফাস্ট হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমার কম্পিউটার অনেক স্পিড হয়ে গেছে। সো এটাকে ইউটিউব ভিডিওতে বলবেন যে ভার্চুয়াল মেমোরি বাড়াইলে সুপার স্পিড হয়ে যায়, বাট কনসেপ্ট কিন্তু হচ্ছে এই পেজিং কনসেপ্ট, আর কিছু না। সো পেজিং মোটামুটি বুঝে গেছে। এটা আর একটু বেশি ভালোভাবে বুঝবেন হচ্ছে অপারেটিং সিস্টেম কোর্স যখন করবেন, ওইখানে দেখবেন পেজিং আপনাদের একদম হ্যান্ড টু হ্যান্ড হাতে ধরে এরকম করে করাবে, যে এইরকম বক্স আছে, প্রতিটা যেরকম ডিভাইড হবে, ডিভাইড হয়ে এখান থেকে ফিজিক্যাল মেমোরিতে যাবে। সো এই অ্যাড্রেসগুলো কীভাবে ক্যালকুলেশন হচ্ছে ওইটার একটা রুলস রেগুলেশন আছে, ওই রুলস রেগুলেশনগুলো আপনারা ওই কোর্সে শিখবেন। অপারেটিং সিস্টেমের একটা কনসেপ্ট থাকে হচ্ছে পেজিং করা। ওকে, এখন হচ্ছে এখানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের 2টা অ্যাপ্রোচ ছিল, একটা সেগমেন্ট ওয়াইজ অ্যাপ্রোচ আমরা অলরেডি জানি। আমরা ওই যে একটা মেমোরিকে বিভিন্ন ভ্যারিয়েবল ব্লকে সেট করে রাখছিলাম, একটা কোড করার জন্য, একটা ডাটার জন্য, তারপর একটা স্ট্যাক সেগমেন্টের জন্য এরকম। আরেকটা হচ্ছে পেজ ইজ ফিক্স সাইজ ব্লক। সো পেজ ওরিয়েন্টেড যদি করি মেমোরিকে, যেটা হচ্ছে এইখানে আমরা দেখতেছিলাম পেজ ওরিয়েন্টেড। সেগমেন্টেড ওরিয়েন্টেড আগে দেখছি, পেজ ওরিয়েন্টেডটা এই স্লাইডে দেখলাম। ওই যে একটা হচ্ছে ফিক্স ভ্যালু দিয়ে রাখি পার্টিশন, তারপরে আবার কি ডাইনামিক অ্যালোকেশন করে পেজ ভ্যালুটা করতেছি। সো এই পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে 2টা ডিফারেন্ট বলা আছে। সেগমেন্টেশন কি ছিল খেয়াল আছে? কোডের জন্য একটা পোর্শন, ডাটার জন্য একটা, স্ট্যাকের জন্য আরেকটা। আর এইখানে মেমোরির টেকনিক কি ইউজ হচ্ছে, আমি ফিক্স সাইজ রাখবো প্রথমে, আমরা দেখলাম, তারপরে দেখলাম কি ফিক্স সাইজ রাখার পর আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। তাহলে আমি কই গেলাম? এক্সটার্নাল চলে গেলাম। এক্সটার্নাল গিয়েও দেখলাম প্রবলেম ফেস করতেছি, তখন আমি সলভ করলাম কীভাবে? পেজিংয়ের মাধ্যমে। সো পেজিং ইজ দ্য আমার লেটেস্ট ভার্সন। সো পেজিং আর সেগমেন্টেশন এই 2টা টেকনিক ইউজ হচ্ছে। এই 2টার মধ্যে ডিফারেন্সটা কি? পেজ ইজ ফিক্সড ব্লক সাইজ। ফিক্সড ব্লক সাইজ বলতে ওই যে মেমোরিটা আসছে তার জন্য ছোটো ছোটো পোর্শন ডিভাইডটা আছে, ওইটা ফিক্সড। আর সেগমেন্ট অফ ভ্যারিয়েবল সাইজ। ভ্যারিয়েবল সাইজ কি সেগমেন্টে? কারণ সেগমেন্টের মধ্যে আমি জায়গা দিয়ে রাখছি এইটুক কোড, সো সে যতটুক কোড আসতেছে ওটুক জায়গা নিচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ বোঝাচ্ছে। ফ্র্যাগমেন্টেশন মে লিড টু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো পেজিংয়ে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আবার হওয়ার চান্সেস আছে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন খেয়াল আছে কোনটা? ইন্টারনাল। এক্সটার্নালটা হচ্ছে অ্যাডজাসেন্সি, আর ইন্টারনালটা কি ছিল? যে প্রোগ্রাম যে জায়গাটা নিচ্ছে এই পার্টিশনের মাঝখানে, এই জায়গাটুকু আমাদের হচ্ছে মানে জায়গা ওয়েস্ট হচ্ছে, সো এটা হচ্ছে ইন্টারনাল। সো পেজিং করলাম, বাট কিন্তু ইন্টারনাল হইতে পারে। কেন হইতে পারে আমি বলি।
পেজিংয়ে যে ছোট আমরা ডিভাইড করলাম না পুরো প্রোগ্রামটাকে এরকম, এখন এই ছোট পোর্শনটা কিন্তু ফিক্স। ধরুন আমার প্রোগ্রামটা পেজিংয়ের মাধ্যমে 2 MB করে জায়গা নেয় আমার মেমোরিতে। এখন 2 MBর 1 MBতেও যদি আমি ডাটা পাঠাই, অর্থাৎ আমার প্রোগ্রাম থেকে যদি ডিভাইড করে 1 MB পাঠায়, স্টিল সে কিন্তু আমার ফিজিক্যাল মেমোরিতে 2 MB নেবে। সো অ্যাকচুয়ালি কী হলো, ওই যে আগের প্রবলেমটা। বাট এইটাতে সুবিধা কি, যেহেতু ছোট পোর্শন খুব ছোট জায়গা ওয়েস্ট হয়, সো এটা আমাদের গায়ে লাগে না, এই জন্য আমাদের পিসি বুঝতে পারে না। আগের বার ইন্টারনালি কী হচ্ছিল, অনেক বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছিলো, 200 MB বা 300 MB, যদি 512 MBর জন্য আমরা খেয়াল করি। বাট যেহেতু আমরা 2 MBর জন্য 1 MB ওয়েস্ট হচ্ছে, 1 MB আমাদের বেশি একটা প্রবলেম নয়। আর এটা যে সবসময় হবে এমন না, এটা কখন হইতে পারে, ধরেন আপনি প্রোগ্রাম 2 MB করে হচ্ছে ডিভাইড করে দিচ্ছেন, একটা প্রোগ্রাম হচ্ছে কি আপনার 11 MB, 10 MB আপনি ডিভাইড করতে পারতেছেন, লাস্টেরটা 1 MB আছে, সো ওইটাকে তো আপনাকে পাঠাইতে হবে একটা পোর্শনে। সো এই পোর্শনটাতে তখন কি হলো, 1 MB এক্সিকিউট হচ্ছে, বাকি 1 MB ফাঁকা থাকতেছে, শর্ট পোর্শন। আর একটা রেয়ার টাইম, রেয়ার কেসেসে হচ্ছে, সো যেহেতু সবসময় হচ্ছে না আর শর্ট পোর্শন হচ্ছে, এই কারণে এইটা ওয়েস্ট হলেও ওইটা আহামরি ওয়েস্ট হচ্ছে না, যেটা আমার পারফরমেন্স সেই লেভেলে ড্রপ করে দিবে। সো ড্রপ করলেও অল্প ড্রপ করতেছে, ওটা আমাদের চোখে পড়তেছে না, বাট স্টিল হচ্ছে দেখে এখানে হচ্ছে মেনশন করা আছে যে এটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হইতে পারে পেজিংয়ের মাধ্যমে। আর সেগমেন্টেশন মে লিড টু এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এই যে সেগমেন্টেশনে কি বলতেছে, কোডের এখানে জায়গা আছে, এক্সট্রা সেগমেন্টের জায়গা ফিক্স করা আছে, ডাটা সেগমেন্টের জন্য ফিক্স করা আছে। এখন ধরেন আমার কাছে চলে আসলো হচ্ছে কোড 512 MB, কোড জায়গা ব্লক, তারপরে ডাটা আসলো 200 MB, ডাটা এখানে 512 জায়গায় 200 নিয়ে রাখছে, তারপরে আবার কোড আসলো, এখন আমি দেখতেছি কোডের সেগমেন্ট ব্লক হয়ে আছে, আমি তার ইউজ করতে পারতেছি না, তার মানে আমার কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল। সো এখানে আমি যেহেতু অ্যাড্রেসেন্সি স্পেসগুলো ইউজ করতে পারতেছি না, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমার চলে আসলো। আচ্ছা, অ্যাড্রেস বলতেছে দ্য ইউজার স্পেসিফাইড অ্যাড্রেস ইজ ডিভাইডেড বাই সিপিইউ ইনটু আ পেজ নাম্বার অ্যান্ড অফসেট। সো এখানে বলতেছে যে পেজিং কনসেপ্টে একটা সিপিইউ কি করে, ইউজার যে অ্যাড্রেসগুলো দেয় ওগুলোকে ডিভাইড করে সে লজিক্যালি একটা কনভার্সন করে। আর সেগমেন্টেশন বলতেছে যে ইউজার স্পেসিফাই ইচ অ্যাড্রেস বাই 2 কোয়ান্টিটিস সেগমেন্ট নাম্বার অ্যান্ড অফসেট। এটা তো আমরা করে আসছি না, সেগমেন্ট নাম্বার আর অফসেট, ওই কনসেপ্টটা ইউজ করে হচ্ছে অ্যাড্রেসগুলো ডিসাইড হয়। আর লাস্টে দ্য হার্ডওয়্যার ডিসাইড দ্য পেজ সাইজ। সো হার্ডওয়্যার ডিসাইড করে পেজের সাইজগুলো কী হবে, অর্থাৎ এই ছোটো পোর্শনের সাইজগুলো কী হবে। আর সেগমেন্ট সাইজ ইজ স্পেসিফাইড বাই দ্য ইউজার। সো ইউজার বলে দেয় আমার মেমোরির মধ্যে আমি এত পার্সেন্ট হচ্ছে ইউজ করবো। এটা কখন হয়, যখন সফটওয়্যার ডেভেলপ করবে তখন হচ্ছে তারা ডিসাইড করে দেয়, বা ওই টাইমটাতে হচ্ছে আমরা ডিসিশন দিয়ে দিই যে এইটা হচ্ছে এইভাবে ইউজ হবে। অথবা আবার কি, ওই যে অপারেটিং সিস্টেম থেকেও আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এইটা মোটামুটি শেষ। সো আমাদের 10 আর 11 শেষ। এইটুক কার কোশ্চেন আছে কোনো, এইটুক পর্যন্ত? যদি না থাকে তাহলে হচ্ছে আজকে আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, অফ করে